একটা উঁচু বিল্ডিং এর ছাদে একা দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার চোখে মুখে কোনো দ্বিধা নেই, কারণ কিছুক্ষণ পরে সে নিচে ঝাঁপ দিতে চলেছে। মেয়েটা তখন শূন্যে ভাসছে। ঠিক তখনই পেছন থেকে একটা ছেলের গলা শোনা যায়। সে জানায় এই মেয়েটার নাম কিয়ংজিন। তার সাথে এই ছেলের ভালোবাসার গল্পটা আর 10টা প্রেম কাহিনীর মতো নয়, তাই সে আজ পুরো গল্পটাই শোনাতে বসেছে। তবে গল্প শুরুর আগে সে জানিয়ে দেয়, প্রথমে বলতে হবে তাদের দেখা হওয়ার ঘটনাটা। এখান থেকেই মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই একটা চোর একটা মহিলার ব্যাগ ছিনতাই করে পালাচ্ছে। ঠিক তার পেছনে দৌড়াচ্ছিল আরেকটা ছেলে। এই ছেলেটার নামই মিয়ং। কাকতালীয়ভাবে সেখানে উপস্থিত ছিল কিয়ংজিন নামের সেই মেয়েটা। কিন্তু দূর থেকে দৃশ্যটা দেখে কিয়ংজিনের মাথায় পুরো উল্টো ধারণা ঢুকে যায়। সে ভেবে বসে মিয়ংই আসলে চোর। মিয়ং তখন পিছনে ঘুরে তাকে বোঝানোর চেষ্টা করে যে আসল চোর সামনে দিয়ে পালাচ্ছে, কিন্তু কিয়ংজিন তার কথায় কান দেয় না। সে সোজা মিয়ংকে ধরে থানায় নিয়ে যায়। আসলে কিয়ংজিন নিজে একজন পুলিশ অফিসার। আজ তার ডিউটি ছিল না, তবুও সে ডিউটি করছে। থানায় পৌঁছেই মিয়ং তাকে নিজের পরিচয় দেয়। সে জানায় সে একজন ফিজিক্স টিচার আর মেয়েদের একটা স্কুলে পড়ায়। কিয়ংজিন প্রমাণ হিসেবে তার আইডি কার্ড দেখতে চায়। মিয়ং সাথে সাথেই আইডি কার্ড বের করে দেখায় আর জানায় আসল চোর ছিল নীল শার্ট পরা, আর সে চাইলে সেই চোরের চেহারার স্কেচ এঁকে দিতে পারবে। কিয়ংজিন তখন মিয়ং এর চেহারা থানায় রাখা এক চোরের পুরনো ছবির সাথে মিলিয়ে দেখে, কিন্তু কিছুতেই মিলছিল না। তাই এবার সে মিয়ংকে বলে সত্যিকারের চোরের চেহারাটা এঁকে দিতে। মিয়ং একটা সাদা কাগজে চোরের মুখ এঁকে দেয়। এরপর থানা থেকে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটতেই সে দেখতে পায় সেই ছিনতাই হওয়া ব্যাগটা রাস্তায় পড়ে আছে। সে ব্যাগটা হাতে তুলতেই আবার ঠিক তখনই পেছন থেকে কিয়ংজিন ছুটে এসে তাকে ধরে ফেলে। মিয়ং বারবার বোঝানোর চেষ্টা করে যে তাকে ভুল বোঝা হচ্ছে, কিন্তু কিয়ংজিন ছিল অত্যন্ত সিরিয়াস আর নিষ্ঠাবান একজন অফিসার, তাই কোনো কথাই শোনে না। সে টানতে টানতে মিয়ংকে আবার থানায় নিয়ে আসে। তবে থানায় ঢুকতেই একটা খবর পাওয়া যায়, মিয়ং এর আঁকা স্কেচ ধরে সে আসল চোরকে পাকড়াও করা হয়েছে। ফলে মিয়ংকে ছেড়ে দেওয়া হয়। ফেরার পথে মিয়ং কিয়ংজিনকে বলে যে তার এবার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু কিয়ংজিন ছিল একদম আলাদা ধাঁচের মেয়ে। সে জানিয়ে দেয় তার অভিধানে ক্ষমা চাওয়ার কোনো শব্দই নেই, বরং মিয়ং যদি সত্যি তার কাছ থেকে দুঃখিত শব্দটা শুনতে চায় তাহলে সে যেন তার নামই দুঃখিত রেখে দেয়। এই কথা বলেই কিয়ংজিন সেখান থেকে চলে যায়। এই মেয়ে শহরে একদম একা। তার বাবা বেঁচে নেই আর মা থাকেন গ্রামে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মিয়ং নিজ থেকে আবার সেই থানায় হাজির হয়। সে ডিউটিতে থাকা অফিসারকে জানায় সে আজ স্বেচ্ছাসেবক হিসেবে পুলিশের সাথে কাজ করতে চায়, কিন্তু ওই অফিসার তাকে জানায় থানার সব পুলিশই এই মুহূর্তে ডিউটিতে বাইরে রয়েছে। ঠিক তখনই থানার দরজা দিয়ে ঢুকে কিয়ংজিন, হাতে একজন আসামি। মিয়ং তাকে দেখে একদম চমকে যায়। ভয়ে তার গলা শুকিয়ে আসছিল। তবুও সেদিন কিয়ংজিনের সাথে ভলেন্টিয়ার হিসেবে বেরিয়ে পড়ে মিয়ং। দুজন রাস্তা ধরে হাঁটছিল। ঠিক তখনই তাদের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকটা বখাটে ছেলে তাদের টিস করতে শুরু করে। এদের রেগে গিয়ে কিয়ংজিন একটা খালি টিনের ক্যান ছুঁড়ে মারে তাদের দিকে। এই একটা কাজে ছেলেগুলো খেপে ওঠে, ঝামেলা করতে আসে। এদের মধ্যে একজন আবার শহরের এক প্রভাবশালী লোকের ছেলে। মিয়ং কিয়ংজিনকে থামানোর চেষ্টা করে, ঝামেলায় না জড়াতে বলে, কিন্তু কিয়ংজিনকে থামানো সহজ ছিল না। সে একাই সবগুলো ছেলেকে বেধড়ক পিটিয়ে দেয়। এটা দেখে মিয়ং বুঝে যায় দেখতে সাধারণ মনের হলেও কিয়ংজিন আসলে অসম্ভব শক্তিশালী একজন মানুষ। মারামারি শেষে তারা আবার হাঁটতে শুরু করে। এমন সময় কিয়ংজিনের চোখ পড়ে একটা জায়গায় গোপন ড্রাগ ডিল চলছে। সেটা দেখেই সে সোজা সেদিকে এগিয়ে যায়, কিন্তু মিয়ং তাকে বাধা দেয়, বলে এখন বাসায় ফেরা উচিত, কারণ এই ধরনের লোকেরা ভীষণ বিপজ্জনক। জবাবে কিয়ংজিন জানায় দায়িত্ব থেকে সে পালাতে পারে না। এই কথা বলেই সে মিয়ং এর এক হাতে হাত করা লাগিয়ে অন্য পাশটা নিজের হাতে পরে নেয়, যাতে মিয়ং কোথাও পালাতে না পারে। এবার দুজনে মিলে ওই স্মাগলারদের পিছনে যায়। লোকগুলো একটা দেওয়াল টপকে চলে যায়, তাই হাত করা বাঁধা অবস্থাতেই অনেক কষ্ট করে তারা সেই দেওয়ালটা পার হয়। এরপর একটা গাড়ির আড়ালে লুকিয়ে থাকে তারা। ঠিক তখনই তারা দেখতে পায় শহরের বড় দুটো গ্যাং নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে বসেছে। কে পুলিশে খবর দিয়েছে তা নিয়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে যায় গোলাগুলি, আর দুই গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্য সেখানেই প্রাণ হারায়। তবে কিয়ংজিনের চোখ তখনও মূল গ্যাং লিডারের উপরই স্থির ছিল। সে সুযোগ বুঝে লিডারকেও ধরে ফেলে। ঠিক সেই সময় সেখানে একটা পুলিশ টিম এসে পৌঁছায়, কিন্তু ওই টিমের প্রধান কিয়ংজিনের কাজে খুশি হওয়ার বদলে বরং রেগে যায়, কারণ এই গ্যাংকে ধরার জন্য তার নিজের অনেক দিনের একটা পরিকল্পনা ছিল, যেটা মুহূর্তে ভেস্তে গেছে। যাই হোক, গ্যাং লিডারকে নিয়ে যায় পুলিশ। ততক্ষণে অনেকক্ষণ হাত করা পড়ে থাকায় কিয়ংজিনের হাতে প্রচন্ড ব্যথা হচ্ছিল। এটা খেয়াল করে মিয়ং তার হাতটা ধরে রাখে, আর এভাবে হাত ধরে থানার দিকে ফিরতে থাকে দুজন। কিন্তু থানায় ফিরেও তাদের ভাগ্য সুপ্রসন্ন হয় না। গার্ড বাদে থানার প্রায় সব স্টাফই তখন অপারেশনের বাইরে ছিল, ফলে হাত করার চাবি খুঁজে পাওয়া যায় না। ঠিক এই মুহূর্তে থানায় হাজির হয় সেই বখাটে ছেলের বাবা, যে কিনা শহরের সব নাইট ক্লাবের মালিক আর ভীষণ প্রভাবশালী একজন মানুষ।
এই লোকটা সেই কিয়ংজিনের সাথে দুর্ব্যবহার শুরু করে, নানা রকম হুমকিও দিতে থাকে। এতে মিয়ং এর মাথা গরম হয়ে যায়। সে নিজেকে একজন সিরিয়াল কিলার বলে পরিচয় দেয়, দাবি করে এর আগেও সে 3 জনকে খুন করেছে, আর সেই কারণেই তাকে থানায় আনা হয়েছে। এমনকি সে এটাও বলে দেয় আজ 4র্থ খুনটাও করে ফেলতে পারে। মিয়ং এর এই মিথ্যা গল্পে লোকটা সত্যি সত্যি ভয় পেয়ে যায় আর ক্ষমা চাইতে শুরু করে। মিয়ং তখন জানায় তার কাছে ক্ষমা চাইলে চলবে না, কিয়ংজিনের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। লোকটা তাই করে, তারপর তাড়াতাড়ি পালিয়ে যায়। মিয়ং এর এই অভিনয় দেখে কিয়ংজিন নিজেও একদম অবাক হয়ে যায়। এই ঘটনার পর থেকেই দুজনের মধ্যে গড়ে ওঠে একটা বন্ধুত্ব। যেহেতু হাত করা তখনও খোলা যায়নি, তাই সেই রাতটা তারা পাশাপাশি দুটো বেডে হাতে হাত রেখে কাটিয়ে দেয়। এর কয়েকদিন পরই হঠাৎ কিয়ংজিন হাজির হয় মিয়ং এর স্কুলে মিয়ং এর সাথে দেখা করতে, সাথে নিজের হাতে বানানো খাবার। সবার সামনে সে মিয়ং এর ছাত্রীদের সতর্ক করে দেয় যেন কেউ তাদের টিচারের দিকে চোখ না দেয়, কারণ সে এখন তার বয়ফ্রেন্ড। এই কথা শুনে মিয়ং একদম হতবাক হয়ে যায়। দিন যত গড়ায় দুজনের সম্পর্ক ততই গভীর হতে থাকে। একদিন কিয়ংজিন মিয়ংকে দিয়ে বাসায় নানা কাজ করাচ্ছিল। এতে মজা করে মিয়ং বলে বয়ফ্রেন্ডের বদলে একজন কাজের লোক রাখলে তো তার বেশ উপকার হতো। জবাবে কিয়ংজিন হাসি মুখে বলে গার্লফ্রেন্ডকে সাহায্য করাটাই তো বয়ফ্রেন্ডের আসল দায়িত্ব। এটা আসলে সব মেয়েরই স্বপ্ন। তাদের এই সম্পর্কটা ছিল একবারে নিখুঁত, যাকে বলা যায় পারফেক্ট রিলেশনশিপ। তবে যাই বলো, একজন দায়িত্ববান নারী কখনোই তার স্বামীকে দিয়ে এইসব করাবে না। তবে স্বামী খুশি হয়ে করলে আলাদা হিসাব। এমনই এক মুহূর্তে মিয়ং এর চোখ যায় পিয়ানোর উপর রাখা একটা ছবিতে কিয়ংজিনের পাশে দাঁড়িয়ে আছে হুবহু তারই মতো দেখতে আরেকজন। মিয়ং জিজ্ঞেস করলে কিয়ংজিন জানায় ওটা তার বোন। মিয়ং তার সাথে পরিচয় করে দিতে চাইলে কিয়ংজিন জানায় তার বোন আর পৃথিবীতে নেই। এরপর কিয়ংজিন তার বোনের গল্পটা খুলে বলে। তারা ছিল যমজ, দেখতেও একদম একই রকম। তাই বাবা মা তাদের 2 আলাদা স্কুলে ভর্তি করিয়েছিলেন, মানে 2টো আলাদা স্কুলে আর কি। পড়াশোনায় বোন ছিল বরাবরই এগিয়ে, আর কিয়ংজিন সারাদিন শুধু পিয়ানোই বাজাতো। এমনকি বোন প্রায় কিয়ংজিনের হয়ে পরীক্ষা দিয়ে দিত। ঠিক তেমনই একদিন কিয়ংজিনের পরীক্ষা থাকলেও সে যায় না, সে চলে যায় এক পিয়ানো প্রতিযোগিতায়। তার বদলে সেদিন পরীক্ষা দিতে যাচ্ছিল তার বোন। রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, আর সেই দুর্ঘটনাতেই বোনের মৃত্যু হয়। এই ঘটনার জন্য কিয়ংজিন আজও নিজেকেই দায়ী করে। বোন ছোটবেলা থেকেই পুলিশ অফিসার হতে চাইতো, তাই কিয়ংজিন নিজেই পুলিশের চাকরিটা নিয়েছে শুধু বোনের সেই স্বপ্নটা বাঁচিয়ে রাখতে। এবার কিয়ংজিন মিয়ংকেও বলে তার নিজের গল্প বলতে। মিয়ং জানায় তার জীবনে তেমন কোনো গল্প নেই, শুধু হাই স্কুলের একটা দিন আর একটা ছবির কথা তার মনে পড়ে। এই গ্রুপ ছবির প্রসঙ্গটা এখানেই মনে রাখা দরকার, কারণ গল্পের শেষে এটা আবার ফিরে আসবে, এইটা তোমরা মনে রেখো। এরপর দুজন মিলে সারা ফ্ল্যাট গুছাতে থাকে, চলতে থাকে তাদের খুনসুটি। এরই মাঝে মিয়ং একটা ম্যাগাজিনের পাতা ছিঁড়ে কাগজের প্লেন বানায় আর সেটা হাওয়ায় উড়িয়ে দেয়। এই দৃশ্যটাও মাথায় রাখতে হবে, কারণ পরে এটার একটা বিশেষ গুরুত্ব দেখা যাবে। সেদিন রাতে একসাথে ডিনার সেরে মিয়ং বাসায় ফিরে যায়। এর কিছুদিন পর দুজন একটা রেস্টুরেন্টে দেখা করে। সেখানে মিয়ং কিয়ংজিনকে একটা বিশেষ বই উপহার দেয়। বইয়ের প্রতিটা পাতায় নিজের হাতে সে এঁকেছে একটা ছেলে আর একটা মেয়ের ধীরে ধীরে কাছে আসার গল্প। উপহারটা পেয়ে কিয়ংজিন খুব খুশি হয়, আর সেই রাতে দুজনে মিলে অনেকক্ষণ বৃষ্টিতে ভেজে। পরদিন কিয়ংজিন মিয়ং এর স্কুলে তার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে তাকে খুঁজে পায় না। তার মনটা তখন খারাপ হয়ে যায়। ঠিক তখনই নতুন কেনা একটা জিপ নিয়ে হাজির হয় মিয়ং। সে জানায় এই সারপ্রাইজটাই তো সে এতদিন ধরে সাজাচ্ছিল, কারণ অনেকদিন ধরেই ইচ্ছে ছিল তাকে নিয়ে একটা লম্বা ড্রাইভে বেরোনোর। এই প্রস্তাবে কিয়ংজিন প্রচন্ড খুশি হয়ে যায়, আর পরদিনই দুজন বেরিয়ে পড়ে সেই লং ড্রাইভে। খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে হাত মিলে দুজনই তখন দারুণ আনন্দে ভাসছিল। মিয়ং চিৎকার করে বলে তার মনে হয় আগের জন্মে সে বাতাস ছিল, আর এই মুক্ত হওয়ার মতোই সে স্বাধীন হতে চায়। এমনকি সে এটাও বলে পরের জন্মে যদি আবার এই পৃথিবীতে আসতে হয় তাহলে সে বাতাস হয়ে আসতে চাইবে। এরপরই মিয়ং কিয়ংজিনকে জানিয়ে রাখে কোনোদিন যদি সে মারা যায় আর তখন তার চারপাশে হঠাৎ কোনো দমকা হাওয়া বয়ে যায়, তাহলে সেই জন্য বুঝে নেয় সেটা আসলে মিয়ংই তার কাছে ফিরে এসেছে। সে রাতটা তারা গ্রামের একটা ছোট্ট কুড়ে ঘরে কাটায়। মিয়ং কাঠ জোগাড় করে আনে, কিয়ংজিন আগুন জ্বালায়, আর আগুনের সেই আলোয় বসেই তারা একে অপরের সাথে মনের কথা বলতে থাকে। এমন সময় মিয়ং কিয়ংজিনকে একটা প্রশ্ন করে। সে জানতে চায় হাতের সবচেয়ে ছোট আঙুলটা দিয়েই কেন সবসময় প্রমিস করা হয়। কিয়ংজিনের উত্তর জানতো না, তাই মিয়ং তাকে এর পেছনের একটা গল্প শোনায়। কোনো এক রাজ্যে এক সুন্দরী রাজকন্যা ছিল, যাকে বিয়ে করতে দূর দূরান্ত থেকে ছুটে আসতো রাজকুমাররা, আর সবাইকে দিতে হতো নানা পরীক্ষা। শেষ পর্যন্ত 5 জন রাজকুমার টিকে থাকে। তখন রাজকন্যা নিজের একটা আঙুল লুকিয়ে রেখে সবাইকে বলে কোন আঙুলটা লুকানো আছে তা বলে দিতে। বাকি 4 জন ভুল আঙুলের নাম বললেও শুধু এক
দুজনেই ঠিক ধরে ফেলে, সেটা তার ছোট আঙুল। রাজকন্যা তাকেই বিয়ে করে আর দুজনের সংসার বেশ সুখেই কাটছিল। কিন্তু একদিন যুদ্ধে যেতে হয় রাজকুমারকে। যাওয়ার আগে সে ওই আঙ্গুল দিয়ে রাজকন্যার সাথে প্রতিজ্ঞা করে সে অবশ্যই ফিরে আসবে। তবে বাস্তবে সে আর কখনোই ফিরে আসেনি। এদিকে রাজকন্যা তার অপেক্ষায় বসে থাকে, যদিও সবাই তাকে জানিয়েছিল রাজকুমার মারা গেছে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। রাজকন্যার বাবা তাকে আবার বিয়ে দিতে চাইলে সে রাজি হয় না। তারপরও কয়েকজন নতুন রাজকুমার তার সাথে দেখা করতে আসে। রাজকন্যা এবার শুধু নিজের ছোট আঙুলটা বাড়িয়ে দেয়, কিন্তু কেউই বুঝতে পারে না সে আসলে কি চাইছে। শুধু একজনই তার সেই আঙুলের সাথে নিজের আঙুল মেলায়। এটা দেখে রাজকন্যা বুঝে যায় এই মানুষটা আর কেউ নয়, এটা তারই স্বামী। এই পুনর্মিলনে রাজকন্যা দারুণ খুশি হয়। সেই রাতটা তারা একসাথেই কাটায়। কিন্তু ঠিক তখনই রাজকুমার সত্যিটা জানিয়ে দেয় সে আসলে অনেক আগেই মারা গেছে। আর আজ তার মৃত্যুর 49তম দিন। 50তম দিনে তার আত্মায় পৃথিবী থেকে চিরতরে চলে যাবে। যেহেতু সে একবার প্রতিজ্ঞা করেছিল ফিরে আসার, তাই তাকে অনুমতি দেওয়া হয়েছিল একটা দিনের জন্য রাজকন্যার সাথে থাকার। পরদিন সকালে ঘুম ভেঙে রাজকন্যা দেখতে পায় রাজকুমার মৃত অবস্থায় পড়ে আছে। এই কষ্ট আর সহ্য না করতে পেরে সেও আত্মহত্যা করে মারা যায়। এই কল্পকাহিনী শেষ করে মিয়ং কিয়ংজিনকে একটা জিজ্ঞেস করে বসে, সে যদি কোনোদিন মারা যায় তাহলে কিয়ংজিনও কি ওই রাজকন্যার মতোই মরতে চাইবে? এর জবাবে কিয়ংজিন কিছুই বলে না। পরদিন সকালে গাড়িতে করে দুজন শহরে ফিরছিল, কিন্তু হঠাৎই পাহাড় থেকে পাথর ধসে পড়তে শুরু করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মিয়ং গাড়ি নিয়ে পাশের একটা লেকে গিয়ে পড়ে। কিয়ংজিন কোনোভাবে নিজে গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও মিয়ং তখন জ্ঞান হারিয়ে ফেলেছিল। ভীষণ কষ্ট করে কিয়ংজিন তাকে গাড়ি থেকে টেনে বের করে লেকের পাড়ে তুলে আনে। তখনও মিয়ং এর জ্ঞান ফিরেনি, কিন্তু কিয়ংজিন অনেক চেষ্টা করে শেষমেশ তার প্রাণটা বাঁচিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই কিয়ংজিন তাকে জানায় এই গল্পের রাজকন্যার মতো করে সে তার রাজকুমারকে হারাতে রাজি নয়। এরপরের কিছুদিন দুজনেই নিজেদের স্বাভাবিক জীবনে ব্যস্ত থাকে। কিয়ংজিন সারাদিন অপরাধীদের পেছনে ছোটে আর মিয়ং স্কুলে পড়ায়। এমনই একদিন এক কুখ্যাত খুনি জেল থেকে পালিয়ে যায় আর তার পেছনে ছুটতে থাকে কিয়ংজিন। ঠিক সেই মুহূর্তেই মিয়ং তাকে ফোন করে বসে। ফোনে কিয়ংজিনের কণ্ঠ শুনে মিয়ং বুঝে যায় সে কোনো বিরাট বিপদে পড়েছে, কারণ তার গলা স্বরটা একদম অন্যরকম শোনাচ্ছিল। তাই দেরি না করে মিয়ং তাকে সাহায্য করতে ছুটে বের হয়। কিয়ংজিনের সাথে ছিল মাত্র একজন সহকর্মী অফিসার। কোনো অতিরিক্ত ব্যাকআপ ছিল না তাদের সাথে। খুনিকে তাড়া করতে করতে তারা এসে পৌঁছায় একটা গলির মুখে, আর একদম কাকতালীয়ভাবে ঠিক সেই গলির অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিল মিয়ং। ফলে খুনির মুখোমুখি হয়ে পড়ে সে। পিছন থেকে ততক্ষণে কিয়ংজিন আর তার সঙ্গী অফিসার এসে পৌঁছালেও তারা মিয়ংকে দেখতে পায়নি, শুধু খুনিকেই দেখেছিল। খুনিকে দেখা মাত্রই দুজনে একসাথে গুলি চালায়। কিয়ংজিনের গুলি খুনির গায়ে লাগেনি, কিন্তু ওই সহকর্মী অফিসারের ছোড়া গুলিটা খুনিকে ফসকে গিয়ে সোজা গিয়ে লাগে মিয়ং এর গায়ে। মিয়ং সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। কিয়ংজিন প্রথমে বুঝতেই পারেনি কে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু বুকটা দেখা মাত্রই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মিয়ংকে বাঁচানো যায়নি। এই মুহূর্ত থেকেই কিয়ংজিনের গোটা পৃথিবীটা যেন অন্ধকারে ডুবে যায়। পায়ের নিচের মাটিটা সরে যাওয়ার মতোই অনুভূতি হয় তার। এই ক্ষতি সহ্য করতে না পেরে সে নিজের পিস্তল দিয়েই নিজেকেই শেষ করে দিতে যায়, কিন্তু অন্য পুলিশ সদস্যরা এসে সময় মতো তাকে থামিয়ে দেয়। এরপরও কিয়ংজিন নিজেকে ক্ষমা করতে পারে না। মিয়ং এর মৃত্যুর জন্য পুরোপুরি নিজেকে দায়ী করতে থাকে। এভাবে নানাভাবে সে নিজেকে শেষ করার চেষ্টা করে, কিন্তু কোনোবারই সফল হয় না। কোনো না কোনোভাবে বেঁচে যায়। এমনই একটা সময় হঠাৎ একটা কাগজের প্লেন উড়ে এসে তার সামনে পড়ে। প্লেনটা হাতে তুলতেই তার মনে পড়ে যায় মিয়ং এর সেই কথা, যে সে মারা গেলে দমকা হাওয়া হয়ে তার আশেপাশেই থেকে যাবে সে। বাসায় ফিরে প্লেনটা খুলতে কিয়ংজিন চমকে ওঠে, কারণ এটা ছিল ঠিক সেই প্লেনটা যেটা মিয়ং নিজের হাতে এই বাসাতে বসেই বানিয়েছিল। এই মুহূর্তে কিয়ংজিনের মনে বিশ্বাস জন্মায় মিয়ং সত্যি বাতাস হয়ে তার আশেপাশে আছে। তাই সে অনেকগুলো কাগজের পাখা বানিয়ে ফেলে, যাতে বাতাস বইলে সেগুলো ঘুরতে শুরু করে, আর যেন সে বুঝতে পারে মিয়ং এর উপস্থিতি। সে একটা ক্যালেন্ডারে 31 তারিখটা গোল দাগ দিয়ে চিহ্নিত করে রাখে, কারণ এই দিনটাই মিয়ং এর মৃত্যুর 49তম দিন। সে রাজকন্যার গল্পের মতোই কিয়ংজিন বিশ্বাস করে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মিয়ং একবার হলেও তার সাথে দেখা করবেই। তাই দিনটা তার মনে রাখা খুব জরুরি। এই ঘটনার পর থেকে কিয়ংজিন একবারে বদলে যায়। তার ভিতরে আর কোনো ভয় কাজ করে না। তবে এমন এক সময় সে খুঁজে পায় সেই অপরাধীকে, যার কারণে মিয়ং এর মৃত্যু হয়েছিল। কিয়ংজিন তাকে তাড়া করতে করতে প্রায় ধরে ফেলেছিল। বন্দুক তাক করে সে গুলি করার জন্য তৈরিও হয়ে যায়, কিন্তু ঠিক তখনই ওই খুনি একটা বাচ্চাকে সামনে ঠেলে দেয়, যার ফলে কিয়ংজিন গুলি চালাতে পারে না। এই সুযোগে এই খুনিটাই উল্টো তার দিকে গুলি চালিয়ে দেয়, আর কিয়ংজিন মাটিতে লুটিয়ে পড়ে। যদিও তার সহকর্মী এসে ওই খুনিকে মেরে ফেলেছিল,
কিন্তু ততক্ষণে কিয়ংজিনের অবস্থা মারাত্মক খারাপ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চলতে থাকে তাকে বাঁচানোর প্রাণান্তকর চেষ্টা। এই সময় সে অচেতন অবস্থায় একটা কল্পনার জগতে চলে যায়, যেখানে সে মিয়ংকে দেখতে পায়। কিন্তু মিয়ং সেখানে তাকে চিনতে অস্বীকার করে, জানায় সে ভুল মানুষের পেছনে ছুটছে। কিয়ংজিন তখন কান্না ভেজা গলায় জানতে চায় মিয়ং কেন এমন করছে, কেন সে বেঁচে থেকেও তার জীবনে ফিরে আসছে না, আর তাকে ছাড়া কিয়ংজিনের থাকতে অনেক কষ্ট হচ্ছে। জবাবে মিয়ং জানায় সত্যিটা হলো সে আর বেঁচে নেই, কিন্তু কিয়ংজিন এখনো জীবিত। ঠিক এই মুহূর্তে দৃশ্যটা বাস্তবে ফিরে আসে। কিয়ংজিনের হার্টবিট ধীরে ধীরে বাড়তে শুরু করে। সে কোমা থেকে বেরিয়ে আসে আর তার অপারেশনও সফল হয়। 3 দিন পর যখন তার জ্ঞান পুরোপুরি ফেরে, তখন সে জানতে পারে আজকের তারিখ 31, মানে আজ মিয়ং এর মৃত্যুর 49তম দিন। এই খবর জানায় সাথে সাথে কিয়ংজিন অস্থির হয়ে পড়ে। জানালার বাইরে সে দেখতে পায় একটা কাগজের প্লেন উড়ছে, আর সাথে সাথে বুঝে যায় আজই মিয়ং এর সাথে তার দেখা হবে। সে সোজা নিজের বাসায় ফিরে যায়। বাসায় সব জানালা খুলে দেয়, আর মুহূর্তেই ঘরটা ভরে যায় দমকা হাওয়ায়। ঘরের চারপাশে ছড়িয়ে থাকা কাগজপত্র এলোমেলো হয়ে উঠতে থাকে, আর সেই কাগজের পাখাগুলো জোরে জোরে ঘুরতে শুরু করে। ঠিক তখনই কিয়ংজিন টের পায় ঠিক তার পিছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে। সে তাকাতেই দেখে এটা আর কেউ নয়, এটা মিয়ং। তাকে দেখেই কিয়ংজিনের চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। মিয়ং শান্ত গলায় তাকে জানায় তার সময় শেষ হয়ে এসেছে, এবার তাকে বিদায় দিতে হবে। কিয়ংজিন কান্নায় ভেঙে পড়ে, তাকে অনুরোধ করে না যেতে, এমনকি জানায় সে চলে গেলে সেও পিছু পিছু চলে আসবে। মিয়ং তখন তার চোখের পানি মুছে দিয়ে বলে কিয়ংজিনের এখনো তার কাছে আসার সময় হয়নি, সে যেন কষ্ট না পায়, কারণ তাদের আবার দেখা হবে। শুধু তখন সে চায় মিয়ং এর চলে যাওয়ার পরের দিনগুলো শুধু সুখের গল্পই তার কাছে শোনানো হোক, কোনো দুঃখের গল্প না। সে এটাও বলে যখনই তার মনে পড়বে মিয়ং এর কথা, তখন যেন সে শুধু বাতাসে একটা লম্বা নিঃশ্বাস নেয়, কারণ সেই বাতাসের মধ্যেই সে থাকবে। এমনকি সে জানায় এই পৃথিবীতে কিয়ংজিনের জীবনে আবারও এমন কারো দেখা হবে যার আত্মাটা একদম মিয়ং এর মতোই। বিদায়ের ঠিক আগেই কিয়ংজিন জানায় তার আর কোনো দুঃখ নেই, কারণ সে জানে মিয়ং সবসময় দমকা হাওয়া হয়ে তার আশেপাশেই থাকবে। এই কথা শুনে খুশি মনে চিরবিদায় নেয় মিয়ং। মেঘের রাজ্যে হারিয়ে যায় সে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। কিয়ংজিন এখন আর মৃত্যু চায় না, কারণ যাওয়ার আগে মিয়ং তাকে শিখিয়ে গেছে কিভাবে বাঁচতে হয়। একদিন কিয়ংজিনের অফিসে একটা পার্সেল আসে। খুলে দেখা যায় ভেতরে একটা বই, যেটা দেখতে অবিকল সেই বইটার মতো যেটা মিয়ং তাকে উপহার দিয়েছিল। বইয়ের একদম শেষ পাতায় লাগানো ছিল সেই ছবি, যেটার কথা গল্পের শুরুর দিকেই একবার উল্লেখ করা হয়েছিল। মিয়ং এর স্কুলের একটা গ্রুপ ফটো। ছবিটা ভালোভাবে খেয়াল করতে কিয়ংজিন দেখে ছবির পিছনে দাঁড়ানো 3 জন মেয়ের মধ্যে একজন আসলে সে নিজেই। এই মুহূর্তে বোঝা যায় মিয়ং আসলে অনেক আগে থেকে কিয়ংজিনকে চিনত, শুধু কখনো এই কথাটা মুখ ফুটে বলেনি। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে মিয়ং এর কণ্ঠ। সে জানায় একদিন তার জীবনে ঠিক তার মতোই কেউ একজন আসবে, যদিও সেই মানুষটা এখনো আসেনি, তবে খুব শীঘ্রই আসবে। এরপর কিয়ংজিন স্টেশনের দিকে যায়, কিন্তু তার মাথায় তখনও শুধু মিয়ং এর কথাই ঘুরছিল। এই ভাবনায় এতটাই মগ্ন ছিল যে নিজের অজান্তেই তার পা চলে যায় ট্রেন লাইনের একদম ভিতরে। ওদিকে ট্রেনও তখন কাছাকাছি চলে আসে। ঠিক সেই বিপজ্জনক মুহূর্তে পেছন থেকে কে একজন টান দিয়ে তাকে সরিয়ে নেয়। এই মানুষটা একটা ছেলে। কিয়ংজিন তার মুখের দিকে তাকাতে মনে পড়ে যায় মিয়ং এর সেই কথা, তার জীবনে এই মিয়ং এর মতো করে কেউ একজন আসবে। ঠিক তখনই পেছন থেকে আবার মিয়ং এর কণ্ঠ শোনা যায়। সে জানায় সত্যিকারের ভালোবাসা মানে প্রিয় মানুষটাকে ভালো রাখা। কিয়ংজিনের মুখের হাসিটাই এখন থেকে তাকে উপরে ভালো রাখবে। আজকের পর তার দায়িত্ব শেষ, আর সে অপেক্ষায় থাকবে কিয়ংজিনের ভালো থাকার দিনগুলোর গল্প শোনার। এখানে শেষ হয়ে যায় এই কল্পিত অথচ হৃদয়স্পর্শী প্রেমের গল্পটা। আশা করি মুভিটা তোমাদের অনেক ভালো লেগেছে, ইভেন আমার নিজেরও অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।